আপনার নামটা বলেন। সমাপ্তি। সমাপ্তি। বয়স 22। ওকে সমাপ্তি, আপনি কেন মনে করলেন যে আজকে এই ধরনের সিক্রেটস নিয়ে লাখ লাখ মানুষের সামনে নিজেকে হাজির করা প্রয়োজনটা আসলে কি? আসলে আমার মতো অনেকেই হয়তো ফ্যামিলিতে এরকম সিচুয়েশনে পড়ে, যাতে সবাই বুঝতে পারে আর মা বাবা যেন বাচ্চাদের প্রতি বেশি খেয়াল করে, এই জিনিসগুলো যাতে বুঝতে পারে, তাদের সঙ্গে ফ্রিলি কথা বলে, এই জন্যই আসা। আচ্ছা, এবং আপনি কি আমাদের অনুষ্ঠানটা শোনেন? হ্যাঁ, রেগুলার শোনেন? রেগুলার বলতে ওইরকম শোনা হয় না, এই সারাদিন কাজ করে হাজবেন্ড আসে, বাচ্চা নিয়ে ঘুমায় পড়া হয়, ইউটিউবে শোনা হয়। ওকে ঠিক আছে, চলেন আপনি যেহেতু ইউটিউবের কথা বললেন, আমি একটু বলে নেই শুরুতে প্রিয় শ্রোতা, আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইউটিউবে একটা বিশেষ সুযোগ সুবিধার কথা আমরা বলে আসছিলাম অনেকদিন ধরে, এবং সেটা চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই। সেটা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন সময়ে একই সাথে আপনি ইউটিউবে একই সময়, অর্থাৎ রাত 11টায় আমাদের রেডিওতে অনুষ্ঠান শুরু হয়, ইউটিউবে 11টার সময় আমরা অনুষ্ঠানটা চালিয়ে দেব, এবং যেভাবে আপনি রেডিওতে শুনতে পান সেভাবেই আপনি ইউটিউবে শুনতে পাবেন। এবং ইউটিউবে একটু মানে ইউটিউবের লিসনার যারা, তারা আমাদের রেডিও লিসনারদের চেয়ে একটু এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে? যদি আপনার অনুষ্ঠানটা ইউটিউবে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বুঝতে পারবেন। সুতরাং এটা একটা গ্রেট নিউজ আপনাদের জন্য। একই সময় মানে রেডিওতে 11টার সময় শুরু হবে, ইউটিউবে 11টার সময় শুরু হয়ে যাবে। সো এটা আপনাদের জন্য একটা গ্রেট সুযোগ। তবে এটা ঠিক যে এটা ভিডিও না, এটা প্রিমিয়ার হবে, মানে আপনারা যখন টিউন করবেন 11টার সময় আপনারা পুরো অনুষ্ঠানটা ওখানে শুনতে পারবেন। সো ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো যে ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব ইট, www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। সমাপ্তি, শুরু করুন আপনি যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে, কারণ আপনি যেহেতু আমাদের অনুষ্ঠান শোনেন, ইউ হ্যাভ লট অফ আইডিয়াস অ্যাবাউট আওয়ার প্রোগ্রাম। সো আপনি আপনার মতো করে শুরু করুন। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকি, তারপর আমরা দেখে আসলে আপনার জীবনের সিক্রেটসটা কি। জি, ছোটবেলা থেকেই শুরু করি। শিওর। ছোটবেলায় আমার ভাই হওয়ার পরে আমি 9 বছর পর হই। আচ্ছা। তা আমার বাবা বলতো যে এবার যদি মেয়ে না হয়, মানে আমার মাকে বলতো যে তাহলে কিন্তু তোমাকে রাখবো না। প্রথমে আপনার ভাই হয়? হ্যাঁ। আচ্ছা। তারপর আল্লাহর রহমতে আমি হই। আমার বাবা অনেক খুশি থাকে। তা আমাকে ভাইয়া যখন হয়, আমার মায়ের বয়স হয়তো তখন 13 বছর। জি। আমার বাবা লজ্জায় আমার ভাইকে কখনো কোলে টোলে নিত না, তা আমাকে অনেক আদর করতো। আচ্ছা। অনেক আদর করতো। আমি ছোটবেলা থেকেই মানে গ্রামে বড় হই, তা সবাই যেরকম বলে যে সোনার চামচ মুখে দিয়ে জন্ম, ওর হচ্ছে এরকম। মানে আমার দাদার একটু সম্মান, আমার দাদা ছিল হচ্ছে প্রাইমারি স্কুলে চাকরি করতো, আর আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবার মানে সবকিছু ঘাড়ে, সংসারের কাজ টাজ পড়ে। আর আমার বড় চাচা হচ্ছে পড়ালেখা করতো, ছোট চাচাকেও আমার বাবা পড়ালেখা করায়। আচ্ছা। পড়ালেখা করালে আমার চাচা একটা টাইমে হচ্ছে মানে একটু বড় হই, তখন একটু বুঝতে পারি, হয়তো 4-5 বছর বয়স, তখন থেকে মানে আমাকে কিভাবে যেন মানে ভালো করে মানে ব্যাড টাচ যেটাকে বলে ওরকম করতো। আমি বুঝতাম না, তখন তো বুঝি না আসলে এগুলা কি, ওটা বোঝার বয়সও না। আমার মানে আপন চাচা? হ্যাঁ, আপন চাচা, ছোট চাচা। ওকে। আমি তখন অতটা বুঝি না। আমার ঘুম আসানোর সময় বা দেখা গেছে পড়তে বসানোর সময় করতো, আমি বুঝতাম না যে আসলে এগুলা কি, কেন করতেছে। ওকে। তা আমার বাবা একটা পর্যায়ে বুঝতে পারে, তার অ্যাপেন্ডিসাইডের অপারেশন করে, তার সামনে মানে ঠোঁটে কিস করা যেটাকে বলে ওটা করে। আমি ভাবি ছোট তো তখন, এটা তো বুঝি না কি। এখন বুঝি যে ওটা কেন করলো আর আমার বাবা কেন তখন কিছু বললো না, এটা মনে হতো। তাই একটা পর্যায়ে যখন ওরকম মানে গায়ে হাত টাত দিত, তখন আমার বাবা একটা পর্যায়ে আমার কাছে জিজ্ঞাসা করে। আমার চাচাকে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করে না, আমাকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করলে আমার চাচা আবার ভয় দেখায় যে তুমি যদি বলো তোমাকে ধরে মারবে। বলো মানে কি? মানে আপনার চাচা কি শিওর হয়ে গেছিল যে বিষয়টা আপনি জানেন বা বিষয়টা আপনি বোঝেন? যখন একটু বোঝা শিখলাম, হয়তো 7-8 বছর। আপনি কোনো কিছু জিজ্ঞেস করতেন না বিষয়টা নিয়ে, যে তুমি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো? বা ভয় পাইতাম অনেক। চাচাকে ভয় পেতেন? হ্যাঁ, অনেক ভয়। কেন ভয় পেতেন? মানে উনি আমাকে ধরতে আসতেছে, মানে ওই জিনিসটা ফিল হইতো যে কখন যেন হাত দিবে, কখন যেন কি করবে। মানে উনি আসলে পরে আমি ঘর থেকে একটা বেরোনোর অজুহাত খুঁজতাম। তো আপনি তখন 4-5 বছরের বয়স। 4-5 বছরের বাচ্চারা তো অনেক বেশি স্পন্টেনিয়াস হয়, মার সাথে ফ্রি হয় বা ভাইয়ের সাথে। আপনার ভাই তো বড়ই ছিল, পড়ালেখা করতো, ওরকম করে মানে অতটা ফ্রি ছিলাম না। তো বাবা বিষয়টা জানার পরে আপনাকে প্রশ্ন করে? হ্যাঁ, তখন হয়তো 7-8 বছর বয়স হবে।
তখন 3-4 পড়ি হয়তো। আচ্ছা, তা আমি মানে বলি যে না, তা বলে আমি তো দেখছি। আমি বললাম, আমি তখন কথা বলি না কোনো। তাহলে আমি কি তোর চাচার কাছে জিজ্ঞাসা করবো? আমি বলি যে সেটা তুমি জানো। তা সে জিজ্ঞাসা করে কিনা জানি না, আমার চাচা জিজ্ঞাসা করে তুমি কি তোমার আব্বুরে কিছু বলছো? আমি তখন আমার বাবা আবার বলে যে আমি তোরা জিজ্ঞাসা করছি, তুই এটা তোর চাচার বলবি না। আমি বলি না, বলি নাই কিছু। আচ্ছা ঠিক আছে। রাতে ঘুমাই থাকতাম, আমার দাদির সঙ্গে শুইতাম। সে রাতে উঠে এসে আমার গায়ে মানে টাচ করতো। আপনার দাদির সঙ্গে আপনি ঘুমাতেন, চাচা এখানে থাকবে কেন? অন্য রুমে থাকতো, রাতে যখন সবাই ঘুমাই যেত তখন উঠে আসতো। তো ভয়ঙ্কর বিষয়গুলো। এবং আপনি কিছু বলতেন না? কি বলবো, কি মানে তখন তো এটা বুঝি না ভাইয়া, শুধু টাচ করতো তো। বাট আপনার তো ভয় লাগা উচিত। মানে আমি জানি না, এই প্রশ্নগুলো আমার আসছে বলে আমি করছি। আমি অতটুকু বয়সে যতটুকু সোরা পড়তাম, যতটুকু যার কাছ থেকে শুনছি যে এই দোয়া পড়লে রাতে কোনো খারাপ কিছু হবে না বা কোনো কিছু কেউ করতে পারবে না, আমি ওইটা পড়ে ঘুমাতাম যে হয়তো আজকে কিছু হবে না, কিন্তু সেই জিনিসটাই হতো। ওকে, আপনি বলেন। হ্যাঁ, আমার অনেক কথাই বলার আছে। আমি বহুবার বলেছি এবং আমি আবারও বলছি যে রেডিও ইন্ডাস্ট্রিতে আমি যে সব বিষয়গুলো নিয়ে কাজ করেছি লাস্ট 7 years 10 yearsে, তার মধ্যে এই যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এই অ্যাবিউজের উপরে যে যারা এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে এসে তাদেরকে স্পিক আউট করা, বলানো তাদের মুখ দিয়ে, এই সাহসটা আমি দুর্দান্তভাবে দেখিয়েছি। সেটার জন্য আমাকে নিয়ে অনেকে সমালোচনাও করেন, অনেক বাজে বাজে কথাও বলেন, অনলাইনে বলেছেন। সেগুলো থেকে আমি কান তুলিনি এই কারণে অনেকে মনে করেন যে এই ধরনের কথা রেডিওতে আসা উচিত না। অনেকে মনে করে যে এটা এক ধরনের বেহায়াপনা। অনেকে মনে করে ঘরের কথা ঘরে দিয়ে রেখে দেওয়া উচিত। আমি মনে করি এটা একটা ঘায়ের মতো, পচা ঘা, নোংরা একটা ঘা। এই ঘাটাকে যত বেশি ঢেকে রাখা হবে, এই ঘাটা তত বেশি ছড়াবে এবং এটা একসময় ক্যান্সার হয়ে যাবে। আমাদের এখন বলার যুগ। কোনো অন্যায় হলে আমরা স্পিক আউট করি এবং আমরা মনে করি এই স্পিক আউটটা একটা সময় অন্যায়টাকে ইরেজ করে দেবে। হ্যাঁ, অবশ্যই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এটা সারা দুনিয়াতেই, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই ভয়াবহ রকমের একটা প্রবলেম। আপনি কল্পনাও করতে পারবেন না একটা শিশু কার দ্বারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে পারে। সেটা ব্লাড কানেক্টেড থেকে শুরু করে ব্লাড কানেকশনের বাইরে বিভিন্নভাবে এগুলোকে বিভিন্নভাবে আমাদের সামনে এখন নিয়ে আসা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য। আমি বেস্ট বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো এনজিও বা বিজ্ঞাপনী সংস্থা যাই বলেন এখন যারা কাজ করেছে, তার মধ্যে একটা লাইন আমার কাছে মনে হয়েছে, আমি অনেকবার বলেছি রেডিওতে, এখনো বলছি, যে বেস্ট মনে হয়েছে এটাকে স্টপ করার জন্য। সেটা হচ্ছে শিশুকে তার শরীরের সীমানা বোঝান। শিশুকে মানুষ আদর করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, এবং ব্যাড টাচ হলে সেটা নিয়ে স্পিক আউট করা, ব্যাড টাচ হলে প্যারেন্টসদের কাছে গিয়ে বলা, ব্যাড টাচ হলে এমন কাউকে গিয়ে সেটা বলা যিনি অ্যাকশনে যেতে পারেন, এবং যদি সেটা না হয় তাহলে সে কোথায় যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা। স্কুলে বলা প্রয়োজন, এবং নট অনলি দিস, স্কুলে শুধুমাত্র না, ফ্যামিলিতে বলা প্রয়োজন। এবং বলার জায়গা থেকে আপনি কিছু করতে চাচ্ছেন, শিওর, এবং বলার জায়গাটা থেকে আমার মনে হয় তার একটা নির্ভরতার জায়গা ক্রিয়েট করার প্রয়োজন। সো এটা নিয়ে আমি বহুবার রেডিওতে বলেছি এবং আজকের এই স্টোরিটা হয়তো সেদিকেই যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, সামনের দিকে একটু আগাই, কারণ আমি জানি যে আজকের এই সমাপ্তির গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের অনেক মেয়ে নিজেদের শৈশব খুঁজে পাবে। আমি ডেফিনেটলি শিওর, কারণ এগুলোর উপর যারা কাজ করেন তাদের যেই পার্সেন্টেজ, মানে তারা যেসব পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরে, সেটা কিন্তু রীতিমতো ভয়াবহ। আমরা নারী শিক্ষা নিয়ে কাজ করেছি, আমরা শিশুর পুষ্টি নিয়ে কাজ করেছি সরকারি তরফ থেকে, আমরা যেটা বলছি, এবং এগুলোতে আমাদের যে অর্জন সাউথ এশিয়ার মধ্যে, এটা মাইল ফলক সারা বিশ্বের কাছে, মাইল ফলক লাস্ট 10 ইয়ার্সে। এবং আমাদের এখন কাজ করা উচিত শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশ নিয়ে, এবং এখানে সরকারের যেরকম পৃষ্ঠপোষকতা প্রয়োজন, একইভাবে বেসরকারি পর্যায়ে যৌথভাবে কাজ করা প্রয়োজন। শিশু নারী হোক কিংবা পুরুষ হোক, মানে আমি যেটা বোঝাচ্ছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই এখন এনশিওরিটি দিতে হবে যে তার যেন একটা নিরাপত্তা বলয় থাকে। কারণ এটা যে কত ভয়ানক একটা ব্যাপার একটা শিশুর মানসিক বিকাশের জন্য, এটা যে তাকে কোথায় নিয়ে যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ আমরা এই বিষয়গুলো যুগের পর যুগ ধরে আমরা অ্যাভয়েড করেছি, আমরা চুপচাপ থেকেছি। আমরা যখনই স্পিক আউট হয়েছে কেউ, মুখ বন্ধ করে দিয়েছি, এবং সেটা শুধু পরিবারে না, এটা মিডিয়ার ক্ষেত্রে হয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি লাউড ছিলাম এবং সেই জন্য অনেক ধরনের হ্যারাসমেন্টের মধ্যেও যেতে হয়েছে। ফাইন, ইস লেস ওকে, চেঞ্জ আনতে গেলে কিছু না কিছু হ্যারাসমেন্ট শিকার হতেও হয়। ওকে, বলুন তারপর আপনার যেখানে আপনি ছিলেন, যে চাচার বিষয়টা বলছিলেন, তারপর
ওরকম হতে থাকে। আমি স্কুলে অনেক পড়ালেখা অনেক ভালো ছিলাম, আচ্ছা অনেক ভালো ছিলাম বলতে 2-3 রুলের মধ্যে ধর সবসময় থাকতো। আচ্ছা, আমি একটা জিনিস যেটা বুঝলাম, আপনার বাবা বিষয়টা জানলো এবং সে বললো যে চাচাকে না বলতে, না বলতে, এবং আপনি সেটাই করলেন। হ্যাঁ। এবং আপনি ধারণা করেছিলেন বাবা যেহেতু বিষয়টা জানে সুতরাং এটার একটা প্রতিকার বা কোনো একটা কিছু হবে, সেটা তখন হয়নি। না। ওকে, তারপর? পড়ালেখা অনেক ভালো থাকে, কিন্তু যখন মানে বুঝতে শিখলাম তখন পড়ালেখা থেকে মানে আমি কেমন যেন হয়ে যাই। মানে পড়ি কিন্তু আমি মানে সেরকম করে পড়ালেখা হচ্ছে না। আচ্ছা, মানে কনসেন্ট্রেশন যায় না নাকি আগ্রহ থাকে না, কোন কোথায় সমস্যা? পড়ালেখা করি কিন্তু টেনশন ভেতরে কাজ করে, ভালো লাগে না। সবাই যেরকম অন্য পাশে দেখতেছি, অন্য ছেলে মেয়েরা যেভাবে বড় হচ্ছে, ওদের লাইফে কোনো ঝামেলা নাই, আমার কেন এত সমস্যা, এটা মনে হতো। আর ক্লাস 5 থেকে ভালো রেজাল্ট হয়, তখন যখন 6-এ উঠি তখন থেকে পড়ালেখাটা ডাউন হতে থাকে আস্তে আস্তে। ওকে। আর তখন আমি রিলেশন বলতে আমার ফ্রেন্ডরা রিলেশন করতো ক্লাস 5-এ। তখন আমি হচ্ছে বলি যে তোরা রিলেশন করিস, এটা কেন, এতটুকু বয়সে মানুষ রিলেশন করে? তা একটা ছেলে আমাকে পছন্দ করতো, আমাদের থেকে উপরে পড়তো, আমার খালাতো ভাইদের সঙ্গে পড়তো। তা আমি বলি যে ওরা বলতো যে তোর এই ছেলেটার সঙ্গে রিলেশন করাই দিব। আচ্ছা, আমি বলি আমি তো ওনাকে পছন্দ করি না, কেন রিলেশন করবো? আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমার একটা বান্ধবী রিলেশন করতো, ওরা সবসময় খেপাইতো আমাকে। তা আমি বলতাম যে না, আমি কখনো করবো না। ওরকম বলতে বলতে আমি বললাম যে আমার একটা ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে, মিথ্যা কথা যেটা বলি যে সম্পর্ক আছে। পরে বলতে বলতে মানে ওই ভাইয়াটা থাকতো হচ্ছে ওর মামার বাড়িতে, তা একটা সময় ভালো লেগে যায়। ওই সময় তো ভাইয়া বুঝি না যে রিলেশনটা কি জিনিস। ওই ছবিতে দেখতাম পছন্দ করতেছে, দেখা হচ্ছে, কথা বলছে, এটাই। আচ্ছা। পরে কিন্তু তার মধ্যেও কিন্তু কন্টিনিউ আমার চাচা যখন বাড়িতে আসতো, তার মধ্যে একটা কথা ভুলে গেছি, আমার চাচা মানে মেন্টালি সমস্যা হয়। আচ্ছা। মানে আমার চাচিকে বিয়ে করার জন্য, আমার চাচি যে বিয়ে করবে এটার জন্য। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলে যে ও পাগল টাগল কিছুই হয় নাই, বিয়ে দিয়ে দেন, ঠিক হয়ে যাবে, যেটা বলতেছে সেটা করেন, শুধু শুধু কেন টাকা ঢালতেছেন। আচ্ছা। ডাক্তার রেগে এক পর্যায়ে বলে। ওকে। পরে নিয়ে এসে আমার বড় চাচা তো বলে দিছে যে ওকে পড়ালেখাও করাবো না, কিছুও করাবো না, আমি ওকে দেখতে পারবো না, তুইও বাদ দে, তুই করে কোনো লাভ নাই ওর জন্য কিছু করে। আমার বাবাকে বলে। আমার বাবা তখন কান্না করার বলে যে আমার বাবা বেঁচে নেই, আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তো এরকম হইতো না, আমার যদি রক্ত বিক্রি করেও কিছু করতে হয় আমি আমার ভাইয়ের জন্য করবো, এরকম করে বলে। আচ্ছা। তো বিয়ে দিয়ে দেয়, বিয়ে দিলে ভাই সেই রাত থেকেই ঠিক। আচ্ছা, মানে সে একদম পুরা সুস্থ। ওকে। কিন্তু তার মধ্যেও কিন্তু যখন ওই সমস্যাটা হয় তখন কিন্তু আমাকে কখনো ওরকম কিছু করে নাই, বা ও সবাই লোকজন থাকতেই আসতেছে, কিন্তু তারপর থেকে কিন্তু আবার শুরু হয়। আচ্ছা। তো ক্লাস 6-এ ওঠার পরে ওরকম রিলেশন হওয়ার পরে মানে একটা পর্যায়ে কি হয়, আমার বাড়ি থেকে জেনে যায়, আমার বাবা আমাকে ধরে অনেক মারে, রাতে মাঠে নিয়ে যেয়ে বাস আছে না, বাস দিয়ে অনেক মারে, আমার গায়ে একদম রক্ত জমা যায়। ওকে। ওই সময়টা যদি বুঝাই বলতে ভাই তাহলে তো বুঝতাম, তখন তো বুঝি না। পরে তারপরে 6-এ ভালো একটা রেজাল্ট আসলো, আসার পরে 7 উঠলাম, ওরা পরে মানে অনেক রাগ হইতো আমার যে কেন এরকম কেন করবে আমার সঙ্গে। ওকে। আর ছোটবেলা থেকে ভাই এমন করে মানুষ করছে আমাকে, আমি কখনো কোনো কিছু না চেয়ে আমার বাবার কাছে পাইনি। আচ্ছা। যখন যেটা চাইছি। পরে কি হয়, যখন একটু মানে 8-এ উঠলাম, জেএসসিতে অনেক খারাপ রেজাল্ট হয়, জেএসসিতে রেজাল্ট খারাপ হলো, তারপর থেকে যে রিলেশন করতাম ওইটা থেকে আমার বাবার একটু রাগ। আর বাবার কথা কি বলবো, মানে বাবা তো বাবাই, জন্ম দিছে, জন্ম মা বাবাই হয়। তো তখন থেকে তো আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, আমার মামা থাকে একটা, তিনি ডাক্তার ছিলেন, তার বোন, মানে দূর সম্পর্কে। আমার মা আর বাবার বাসা কাছাকাছি। ওই খালাতো ভাইটার সাথে যে সম্পর্ক ছিল, আমি তখন মানে ওইটা বলতে গেলে বলা যায় যে ফার্স্ট লাভ ছিল ক্লাস 9 থেকে। আচ্ছা। তো আমি অনেক মানে ওনার ইমোশনাল হয়ে যাই, তো ওই বয়সে যেটা হওয়ার কথা। আচ্ছা। পরে আমার বাসা থেকে জানতে পারে, আমার বাবা মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে, যদি তোমরা দুজন পছন্দ করো তাহলে ঠিক আছে, কিন্তু আমার মা মেনে নেয় না কখনো, ছেলেটার পছন্দ করতো না, পড়ালেখা ভালো ছিল না। চাচা বাইরে পড়ালেখা করতো, ছোট চাচা, যে আমার মানে খারাপ ভাবে দেখতো, সে মাঝে মধ্যে আসতো যখন, আমি অনেক ভয় পাইতাম। একটা টাইমে যখন ছোট, এগুলা বলতে ভুলে গেছি, আমার ভাইয়ার এসএসসি পরীক্ষার আগে আমরা মানে টাউনে গিয়ে বাসা নেয় আমার মা, আমার ছোট চাচি তখন বিয়ে হয়। তখন মানে ভাইয়া পড়ালেখাতে একটু ডাউন ছিল, মানে ওর মেধাটা তো ভালো ছিল না। আচ্ছা।
তো এখানে নিয়ে যায় বা বলে যে এখানে তো কাজ টাজ করতে হয়, ও পড়তে পারে না, কি করে পারে না পারে, বাসায় গেলে ওইখান থেকে মানে ও টাউনে পড়ালেখা করতো, ওখান থেকে সুবিধা হবে। হ্যাঁ ওইখানে বাসা নাই, আমি ভালো একটা স্কুলে পড়ালেখা করতাম, ছোট মানে নার্সারি থেকে শুরু করি, আচ্ছা ওখান থেকে ক্লাস 5-4 পর্যন্ত ওইখানে পড়ি। তখন ওইখানে মেবি 2 বছর মতো থাকা ছিল টাউনে। তো তখন ফ্রেন্ডদের সাথে অনেক ভালো, এখান থেকেই যেতাম। আমার খালাতো ভাই একটু করে পড়তো, আমি নিচে পড়তাম। আর ওই ভাইয়ার পরীক্ষা দেয়, এসএসসিতে ফেল করে ইংলিশে। আচ্ছা আমার বাবা নাকি, আমি তো তখন ছোট ছিলাম, মনে নেই, আমার মা যতদূর বলে, তো অনেক কান্না করে আর বলে যে আমার মেয়ে আমার কখনো মানে খারাপ কিছু করবে না, আমার মেয়ে আমার সম্মান রাখবে। আমার ভাইয়ের একটা কি ছিল, ও আব্বু যখন থাকতো না, ও বসে বসে টিভি দেখতো, যে আব্বুর আসা শব্দ শুনতো, তখন আব্বুর বাইক ছিল, শব্দ শুনলে আস্তে করে টিভিটা বন্ধ করে পড়তে বসে যেত। আচ্ছা তা আমার পড়ালেখা মোটামুটি ভালো ছিল, সবসময় 2-3-এর মধ্যে থাকতো রোলটা। আচ্ছা বা আমার স্কুলে অনেক মানে ছাড়া অনেক ভালোবাসতো। আর ছোটবেলায় আমাকে নাকি বলতো যে, তখন বিএনপি সরকার, বলতো যে খালেদা জিয়ার নাতনি আছে না, ওকে ওর মতো লাগে। একটা স্যার তো খুব আদর করতো আমাকে, ওভাবে মানে খুব ভালোবাসতো সবাই। আমার বান্ধবীদের মধ্যে সবাই বলতো যে অনেক সুন্দর দেখতো। আচ্ছা বান্ধবীরা অনেক মানে সবসময় ফার্স্ট বেঞ্চে বসা, সবার সাথে মজা করা। বড় ওই আস্তে আস্তে কিন্তু ওই যে চাচা যে ওইটা করতো, ওটা তো আর কারোর সঙ্গে আমি বলতে পারি না। জি ওটা তো ভেতরেই থেকে যায়, খুব খারাপ লাগে। পরে যখন ওই ভাইয়া ফেল করার পরে বাসাটা ছেড়ে দেয়, বাসা ছেড়ে দিয়ে আবার বাড়িতে যখন আসলো, তখন আবার ওইটা বেড়ে গেল। আচ্ছা বেড়ে গেল বলতে পরে যে বাবা একটা টাইমে দেখতে পারে, কিন্তু আমার বাবা কিন্তু একটা বড় আমার চাচার কাছে জিজ্ঞাসা করে নাই যে ও তো তোর মেয়ের মতো, তুই কেন এগুলা করিস। সে তো তাকে বলবে, আমি তো ছোট, আমি তখন বুঝি না। আমাকে এটা জিজ্ঞাসা করে আর আমাকে নিষেধ করলে বা আমি কি করতাম। আমি যে রুমে থাকতাম, তার পাশের রুমে আমার চাচা থাকতো, আমার চাচি তার কাছে আসে শুয়ে, কিন্তু সে রাতে ঘুমাই গেলে উঠে ঠিক আমার এখানে আসবে। ভাইয়া অনেক কান্না করতাম, বিশ্বাস করবেন না। আর চুল টানতাম, হাতে কাটতাম, করতাম। খুব যখন খারাপ লাগতো, নিজের গায়ে নিজে খামচাতাম, অনেক কষ্ট হইতো। আর তখন পড়ালেখা মানে অঙ্কটা আমি খুব খারাপ পারতাম, অঙ্কটা ভালো হতো না। আমার চাচা পড়াইতে বসাতো, পড়াইতে বসানোর মধ্যে আমার মা তো ভাবতেছে যে মনে হয় পড়াচ্ছি। পড়তে বসায় ভাইয়া মানে সবসময় হাত গায়ে দিতেই থাকতো। আপনার চাচা? জি। তো পড়ার পরে চাচার পড়ালেখা শেষ হয়, তখন আমি ক্লাস 5-এ। আমার চাচার পড়ালেখা শেষ হয়ে উনি একটা জব পাই টাউনে, আমরা যেখানে থাকতাম সেখানে, সরকারি ইয়াতে। তো দিলে ওটা বেতন বেশি ছিল না। চাচার সঙ্গে আমার আবার গার্লস স্কুলে ভর্তি করে দেয়। ওই সময় যে বললাম না একটা ছেলের সাথে সম্পর্ক, এটা জানার পর আমার গার্লস স্কুলে দিয়ে দেয়। জি। গার্লস স্কুলে দিয়ে দিলে ওই ছেলেটার সঙ্গে আমি আর পরে কথাটা তো বলি না, নিজের থেকেই বাদ দিয়ে দিই যে মারতেছে আমাকে ধরে, মার খাবো আর কি পড়ালেখা হচ্ছে না, বাদ দিয়ে দিলাম। পরে 6-এ ওইখানে আমার চাচাই সঙ্গে করে নিয়ে যেত। আচ্ছা। নিয়ে যেত। স্কুল শেষে খালার বাসায় আসতাম, আমার খালার বাসা ওইখানে ছিল। আসলে দেখা যেত আমার চাচার অফিস বিকালে শেষ হইতো, যাইতে যাইতে দেখা গেছে বাড়ি যাইতে তখন ইটের রাস্তা ছিল, দেখা গেছে যে 20-25 মিনিট লেগে যেত আমার বাড়ি যেতে। অন্ধকার হয়ে গেলে ভাই সে গাড়িতে বসে দেখা যাচ্ছে আমার গায়ে হাত দিচ্ছে। মানে এটা কন্টিনিউ একটা ভয়ঙ্কর রকমের একটা মানুষ আপনাকে, মানে আপনার কাছে তো এরকমই মুহূর্ত হওয়ার কথা, যে মানুষটাকে আমি এত বেশি অপছন্দ করি, সেই মানুষটা আমার পাশে বসে কন্টিনিউয়াসলি এটা করছে, এবং আপনি সেটাকে মুখ বন্ধ করে মানে একজনের শাই ফিল হোক বা যেটার কারণেই হোক, আপনি কাউকে স্পিক আউট করছেন না, কাউকে বলছেন না? কাউকে না। আচ্ছা। কাউকে না। ক্লাস 9 থেকে এটা অনেকের মানে কিছু কিছু কেউ জানে, তার আগ পর্যন্ত আমি কাউকে কিছু বলিনি, কাউকে না। পরে ওইভাবে যেতে থাকলাম। 1 বছর গার্লস স্কুলে পড়া হয় আমার চাচা, তারপর ওইখান থেকে চাকরিটা ছেড়ে দিয়ে মানে বেতন কম ছিল দেখে সুগার মিলে চাকরি নেয়, তখন সে ওইখানে চলে যায়। আচ্ছা। তারপরে ওইখানে গিয়ে আমার চাচিকেও নিয়ে যায়। পরে তো ওইখান থেকে ভাইয়া বাঁচলাম। আচ্ছা। মনে হলো যে না, কিন্তু আমি যে রিলেশন করতাম আমার মনে হইতো যে আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি। এই ছেলেটার সঙ্গে রিলেশন করতেছি, ও যদি আমাকে নিয়ে যায় আমার তো এখানে থাকতে হবে না। সবসময় এটা মনে হতো যে আমি এই ফ্যামিলিতে কেন থাকবো। আচ্ছা। আর আমি ভাবতাম যে এরকম ফ্যামিলি মানুষের হয়, আরো তো আশেপাশে আমার বান্ধবীরা আছে, ওরাও তো কত ভালো, কতই। খুব খারাপ লাগতো। আর একটা আমার বাবা ছোটবেলায় স্কুলে যাইতাম, ফার্স্টে হয়তো দিত, তখন 2 টাকা 5 টাকা অনেক কিছু পাওয়া যাইতো ভাইয়া। কি হয়, আমার বান্ধবীরা একটু ভালো ফ্যামিলি ছিল, আমার বাবা মানে আমাদেরও ভালো ফ্যামিলি, কিন্তু আব্বু ভাবে টাকা দিতে চাইতো না।
আমি কি করি, আব্বুর পকেট থেকে টাকা নিই, মনে হয় 6 টাকা না কয় টাকা, সেটা আচ্ছা। নিয়ে আমার আব্বু মানে দেখে ঘুমের ঘরে, আমার ছোট খালাকে বলে। তা আমি সেদিন অনেক কান্না করি, স্কুলে যাই না, যে আমি তো বেশি টাকা নিয়ে নেই, আর আমার হয়তো এটা ভুল ছিল ভাই। আর ওরা যখন ইয়া করতো না, মানে সবাই খাচ্ছে এটা ওইটা, আমি তো নিতে পারতেছি না, ওইটা অনেক খারাপ লাগতো। কিন্তু টিফিন দিয়ে দিত, টিফিনের পরেও যে দোকান টোকান আসতো সবাই নিত, খারাপ লাগতো না। আচ্ছা। আমার চাচা কি করতো, এই গায়ে হাত দিত, এটা করতো এটা করতো, টাকা দিত হাতে, যা হলো বাসা স্কুলে যে এটা খেয়ে ওইটা খেয়ে। তা আমার মনে হতো যে কি রে, উনি এরকম করেন, আমার হাতে টাকা দেয় কেন, আমি আপনার কাছে টাকা চাই নাকি, এরকম মনে হইতো। আর আব্বুর উপর অনেক রাগ হইতো যে কি ব্যাপার, উনি কিছু কেন বলে না, উনি তো জানে। পরে 5-এ ভালো রেজাল্ট করলাম, একটা ভালো রেজাল্ট আসলো, বৃত্তি দিছিলাম, বৃত্তি পাইনি কিছু নাম্বারের জন্য। অনেক আশা নিয়ে গার্লস স্কুলে ভর্তি করলো, গার্লস স্কুলে পড়তে পারলাম না। চাচার ওই যে গেল, কে নিয়ে যাবে, আমার বাবার ভাই কে নিয়ে যাবে, অন্য মানুষের সাথে রিলেশন করে, তখন যদি কিছু করে ফেলায়, এই চিন্তাটা। কিন্তু ভাই ওই সময় রিলেশন আমি কিছুই বুঝি না, ওই সিনেমা দেখতাম, শুক্রবারে সিনেমা হবে, সবাই আসতো আমাদের ওইখানে, আমাদের বাড়িতে একটা টিভি ছিল। আচ্ছা। ওই সবাই আসতো দেখতে, সবাই বসে দেখতাম। ওই আগেকার যুগে শামানা, তারপরে রাজ্জাক, এদের মানে মুভি দেখতাম, আর ভাবতাম যে এই ভালোবাসা মনে হয় দেখা হচ্ছে, কথা বলতেছি, একজন একজনকে পছন্দ করে, এটাই, এর বাইরে কিছু না। আচ্ছা। পরে গার্লস স্কুল থেকে ক্লাস 7-এ এসে ভর্তি হলাম গ্রামের স্কুলটাতে। ওখানে ছেলেমেয়েরা সবাই একসঙ্গে, আমার বান্ধবীরা প্রেম করতো, এই করতো সেই করতো। আমি ভাই কোনোদিনও স্কুলে প্রেম করি নাই, কেন জানি না। আমার স্কুলের ছেলেদের একসাথে পড়তেছি, ভাইয়ের মতো, ফ্রেন্ডের মতো, ওদের সাথে প্রেম করবো না, আমার এটা কখনো মাথায় আসতো না, কেন প্রেম করবো। বাইরে পরে ওই আমার ক্লাস 7 যায়, আমার চাচা মাঝে মধ্যে তখন বাড়িতে আসতো ছুটিতে। আবার দেখা গেছে ওই চিনির মিলে চাকরি পাওয়ার পর ওনাদের তো কোয়ার্টার দেয়, ওইখানে যাইতাম, অনেক সুন্দর ছিল ভাই কোয়ার্টার গুলা, যাইতাম, অনেক ভালো লাগতো দেখতে, অনেক গোলাপ ফুল, আমি ছোটবেলা থেকে ফুল অনেক পছন্দ করি।